অভিনন্দন। বন্ধুগণ, এই যে আপনার অভ্যুত্থান এবং অভ্যুত্থান পরবর্তীতে যে বাস্তবতা, সেটা হচ্ছে বুর্জুয়া রাজনীতি এবং বুর্জুয়া রাজনৈতিকদের লুটেরা বুর্জুয়াদের একটা প্রতারণার সবচেয়ে বড় প্রমাণ। বন্ধুগণ, আপনারা জানেন অভ্যুত্থানের পর 5ই আগস্টের পর খুব আহ্লাদ করে এক ধরনের গোষ্ঠী এখানে বলার চেষ্টা করেছিল যে স্বাধীনতা 2.0। সেই স্বাধীনতা 2.0 কি আজকে আমরা সেটা দেখছি। সেই স্বাধীনতা 2.0 হচ্ছে বাংলাদেশকে একটা মার্কিনীদের আধিপত্যের ভিতর, এই সাম্রাজ্যবাদের আধিপত্যের ভিতর এবং তার আওতার ভিতর নিয়ে আসার একটা অপচেষ্টা। বন্ধুরা, আপনারা দেখেছেন 71 সনে এখানে একটা স্বাধীনতার সংগ্রাম ঘটেছিল, স্বাধীনতা যুদ্ধ হয়েছিল। বাংলার মেহনতি মানুষ, মুক্তিকামী মানুষ সেই লড়াইয়ে ঝাঁপিয়ে পড়েছিল। তার পরবর্তীতে সময় যখন আওয়ামী লীগের নেতৃত্বে, শেখ মুজিবের নেতৃত্বে এখানে একটা সরকার গঠিত হয়, বাকশাল গঠিত হয়, আপনারা দেখেছেন কিভাবে বাংলাদেশের মানুষের সাথে, মেহনতি মানুষের সাথে প্রতারণা করে এখানে একটা ভারতীয় সম্প্রসারণবাদের একটা কলোনিয়াল রাষ্ট্র ব্যবস্থা বা আধিপত্যের রাষ্ট্র কায়েম করা হয়েছিল। সেটারই একটা পুনরাবৃত্তি দেখছি আমরা এখন। আপনারা দেখেছেন অভ্যুত্থানের পর এখনকার এনসিপির নেতা হাসনাত আব্দুল্লাহ কিভাবে রাজপথ প্রকম্পিত করেছে, ঢাকা না দিল্লি, ঢাকা না দিল্লি। কিন্তু বন্ধুগণ, এই যে ঢাকা এবং দিল্লি, এই দিল্লির চেয়েও এদের মনটা জমা দিয়েছে সেই ওয়াশিংটনে, সেটা আমরা বারবার দেখতে পাচ্ছি। আজকে এই অবস্থায় যখন আমরা দেখছি ইন্টারিম এখানে মার্কিনীদের দালালি করছে, তখন আমরা কিন্তু এই এনসিপি এবং এই হাসনাত এবং সার্জিসকে রাজপথে দেখছি না বন্ধুরা। তাহলে পুরো বিষয়টা দাঁড়ালো এটাই, এই যে বুর্জুয়া রাজনীতি, এই বুর্জুয়া রাজনীতি কখনোই রাজনৈতিকভাবে ফাংশন করতে পারে না আর এক বুর্জুয়ার আধিপত্য ছাড়া, সাম্রাজ্যবাদের আধিপত্য ছাড়া। বন্ধুগণ, এই যে 54 বছর এখানে বিভিন্ন সময় আপনারা এখন যদি ফেসবুকে দেখেন, সব দোষ বাম ঘোষ, এত দোষ বামপন্থীদের। সমস্ত মানুষ এই যে বিশেষ করে ডানপন্থী শুয়োরগুলা, বুর্জুয়াগুলা এই ধরনের আলাপ করে, কিন্তু একটা প্রশ্ন এদের করেন, এই যে 54 বছর ধরে এই যে বুর্জুয়াদের মধ্যে যে ন্যূনতম সংগতি তৈরি করে যে একটা বুর্জুয়া গণতান্ত্রিক রাষ্ট্র বিনির্মাণ করা, সেই বুর্জুয়া গণতান্ত্রিক রাষ্ট্রটা বুর্জুয়ারা তো নির্মাণ করতে পারে নাই। স্বাধীনতা হয়েছে, জাতীয় মুক্তির কথা হয়েছে, আওয়ামী লীগ সেই জাতীয় মুক্তির কথা বলে এখানকার সাধারণ মানুষের সাথে প্রতারণা করে বাকশাল কায়েম করেছে। সেই বাকশালী শেখ মুজিবের নিহত হওয়ার ঘটনা আমরা জানি। তারপর এখানে কি হয়েছে, তারপর আমরা দেখেছি এখানে কিভাবে একটা সামরিক তন্ত্র কায়েম হয়েছে জিয়ার নেতৃত্বে, সেই জিয়ার পরিণতিও আমরা জানি। তারপর এখানে কি হয়েছে আমরা দেখেছি, সেই এরশাদের সামরিক স্বৈরাচার, সেই সামরিক স্বৈরাচার বিরোধী আন্দোলন আমরা করেছি বন্ধুরা। তখনও কিন্তু গণতন্ত্রের কথা বলা হয়েছিল, কিন্তু এইখানে কোনোভাবেই গণতন্ত্র কায়েম করা হয়নি, বরঞ্চ সেই এরশাদকে রাজনীতিতে পুনর্বাসিত করেছিল এই বুর্জুয়া দলগুলো। আজকেও এখানে যে আপনার এই যে রাষ্ট্রের সংস্কারের কথা বলা হচ্ছে, সংস্কারের কথা বলছে, দায় দরদের কথা বলা হচ্ছে, এই কথাগুলা শুধু কথার কথা। এই কথাগুলা এইখানকার শ্রমজীবী মেহনতি মানুষকে ভুলিয়ে ভালিয়ে তাদের মাধ্যমে এখানে তাদের ক্ষমতাটাকে পাকাপোক্ত করার কথা। আজকে 1 বছরের যদি অভিজ্ঞতার কথা বলেন, এইখানে আপনারা দেখবেন এইখানে জনগণের মানুষের পক্ষে কোনো ধরনের সংগ্রাম এখানে রচিত হয় নাই। এইখানকার বাংলার মানুষের ভিতর যেভাবে ভারতীয় সম্প্রসারণের বিরোধিতার জায়গা এখানে আছে, কিন্তু আপনি দেখেছেন ভারতের সাথে যেসব চুক্তি আছে সেই সব চুক্তি কিন্তু এখনো পর্যন্ত সেগুলোকে বাতিল করা হয়নি। এই যে তাহলে ভারত বিরোধিতার কথা বারবার এরা করে, করার কারণটা কি? তার করার কারণটা হচ্ছে ভারত সম্প্রসারণবাদ থেকে মুক্ত হওয়ার পর আমাদেরকে মার্কিন সাম্রাজ্যবাদের অধিভুক্ত করার একটা পায়তারা। বন্ধুরা, অভ্যুত্থানের এই 1 বছর এসে এই অভিজ্ঞতাটা আমাদের মাথায় বিবেচনা করতে হবে যে বুর্জুয়াদের নেতৃত্বে যদি আপনারা অভ্যুত্থান করেন, সেইখানে কোনোভাবেই একটা গণতান্ত্রিক সরকার প্রতিষ্ঠিত হতে পারে না। সেই সরকার কোনোভাবেই প্রগতিশীল ভূমিকা পালন করতে পারে না। যেভাবে 5 আগস্টের হাসিনার পতন পর্যন্তই এখানে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতাদের প্রগতিশীল ভূমিকা ছিল, তারপর থেকে তারা কি করেছে? প্রতিক্রিয়াশীলতা বাদে আর কিছু করতে পারে নাই। এখানে যে মততন্ত্র কায়েম হয়েছে, এখানে যে সংখ্যালঘিষ্ঠ সম্প্রদায়ের উপর
যে হামলা এবং মামলার ঘটনা ঘটেছে, পাহাড়ে যেভাবে সেনা শাসন এখনো কায়েম আছে, নারীদের উপর যে আগ্রাসন হয়েছে, শ্রমজীবী মেহনতি মানুষ, কারখানার মানুষ, বেতন আদায়ের জন্য যারা রাজপথে নেমেছিল তাদের যে খুন-গুম করা হয়েছিল, এগুলো সেই পূর্বতন রাষ্ট্রের যে পূর্বতন খাসলত, সেই খাসলতের মধ্যেই কিন্তু ঘোরাফেরা করছে বন্ধুগণ। এখন এসে আসলে আমাদের করণীয়টা কি? যদি করণীয় হয় তাহলে আরেকটা অভ্যুত্থানের প্রস্তুতি নেওয়া, এবং সেই অভ্যুত্থান কাদের নেতৃত্ব হবে সেই জিনিসটাকে বিবেচনা করা। এখানে যে রেটরিকগুলো ব্যবহার করা হয়েছে জনগণকে সাথে আনার জন্য, প্রতারণা করার জন্য, সেই জিনিসগুলোকে আক্ষরিকভাবে আমাদেরকে সামনে নিয়ে আসতে হবে। সামনে নিয়ে আসতে হবে এইখানে যে শ্রমজীবী এবং মেহনতি মানুষ, সংখ্যালঘু, সংখ্যাবহুল যে নিপীড়িত জনজাতির মানুষ আছে, তাদেরকে রাজনৈতিক কর্তৃত্বের জায়গা নিয়ে আসতে হবে, এবং সেই নেতৃত্বের এবং কর্তৃত্বকে যদি কায়েম করতে হয় তাহলে এখানকার কমিউনিস্টদের নেতৃত্বে আরেকটি অভ্যুত্থান সংগঠিত করতে হবে। যদি আমরা সেই অভ্যুত্থান সেটা যদি সংগঠিত করতে না পারি তাহলে এই বারবার যে বুর্জুয়া লেজুর ভিত্তির যে শাসন এখানে 54 বছর ধরে আমাদের সামনে প্রতিষ্ঠিত হচ্ছে, বারবার আমরা যেটা দেখছি সেই সাইকেলটা এখানে ঘুরতেই থাকবে। দেখেন, বাংলাদেশ যেমন অভ্যুত্থানের দেশ, ঠিক একই রকম ভাবে অভ্যুত্থানের নামে গণপ্রতারণার দেশও হচ্ছে বাংলাদেশ। সেই জায়গা থেকে যদি বাংলাদেশকে বের করতে হয় তাহলে আজকে সেই অভ্যুত্থানের নেতৃত্বে আমাদেরকে সামনে থাকতে হবে। আপনারা সামনের দিনে সেই সংগ্রামে থাকবেন এই আশাবাদ ব্যক্ত রেখে ছাত্রমন্ত্রীর পক্ষ থেকে আমার বক্তব্য এখানে শেষ করছি। ধন্যবাদ সবাই। বন্ধুগণ, আপনারা দেখেছেন যে অন্তর্বর্তীকালীন সরকার কিভাবে করে মব যখন পরিচালিত হয় কোনো স্থানে বা কোনো প্রতিষ্ঠানে, তখন তারা তাদেরকে প্রেসার গ্রুপ বলে। আবার যখন কোনো যৌক্তিক আন্দোলন হয় তখন সেই যৌক্তিক আন্দোলনে যৌথ বাহিনী, আর্মি, পুলিশ, বিজিবি দিয়ে সেই আন্দোলন দমন করে। অভ্যুত্থানের পরবর্তী সরকারের তো এমন আচরণ হওয়ার কথা ছিল না। মানে এমন আচরণ এদের যেন তাদের উপর মব করলেই ঠিক, তারা যেন মবেই খুশি এবং মব করলে তারা সবকিছু মেনে নেয়। কিন্তু যখন যৌক্তিক আন্দোলন হবে, যখন শিক্ষার্থীরা মাঠে নামবে, যখন শ্রমিকরা তার বেতনের দাবিতে মাঠে নামবে, তখন ঠিকই পুলিশ, আর্মি এবং বিজিবি লেলিয়ে দিবে। বন্ধুগণ, এর থেকে প্রমাণিত হয় যে এই যে অন্তর্বর্তীকালীন সরকারের যারা বসে আছে তারা আসলে কোনোভাবেই জনগণের স্বার্থের ব্যক্তিবর্গ না। তারা একেবারেই মানে কোনো প্রাণীর সাথে তুলনা দিতে চায় না, কারণ ওই প্রাণীটাকেও ছোট করা হয়। তাদেরকে যদি বলতেই হয় তারা আসলে দালালের বাচ্চা। দালালের বাচ্চাই যদি না হবে তাহলে আমেরিকার সাথে চুক্তি করতে হবে, তাও আবার গোপনে। আবার কেউ যদি সেই চুক্তি প্রকাশ করে, এটা তো বাংলাদেশের রাষ্ট্রের জন্য চুক্তি করছিস, তাহলে বাংলাদেশের জনগণ জানবে না কেন? বাংলাদেশের জনগণের কি সেই অধিকার নাই যে তুই কি চুক্তি করবি সেই চুক্তিটা জানার? কিন্তু বন্ধুগণ, খুবই দুঃখের বিষয় যে সেই চুক্তি আমাদের আসলে জানার অধিকার এই রাষ্ট্র দেয় না। এবং তারা যেটা করে, যদি কেউ সেই চুক্তি কি চুক্তি করলেন আমরা দেখতে চাই, জানতে চাই, যখন জানতে চাইবে তখন তার উপর সে অত্যাচার নামিয়ে দিবে। আমরা দেখেছি রাজস্ব বোর্ডের যে সচিব মুকিতুল হাসানের বরখাস্তের ঘটনা, চুক্তি বিষয়ক যেই অল্প কিছু অংশ উনি ফাঁস করেছিলেন বলে, কিন্তু এমন তো হওয়ার কথা ছিল না। চুক্তিটা হওয়ার আগে জনগণের কাছে প্রকাশ্যে আনা উচিত ছিল যে আমরা এই ধরনের চুক্তি করতে যাচ্ছি। জনগণ সেই